আমরা জানি অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিড যদি এস্টার বন্ধনীর মাধ্যমে আবদ্ধ হয় তাহলে যে জৈব রাসায়নিক পদার্থ তৈরি হয় তার নাম লিপিড। আমরা জানি লিপিড প্রধানত তিন প্রকার, এক হচ্ছে সরল, দুই হচ্ছে যৌগিক, আর তিন হচ্ছে উদ্ভূত। সবার প্রথম আমরা তিনটা একটা টেবিল দিয়েছি, সেই টেবিলের মধ্যে এগুলো লিখে রেখেছি। যেমন সরল বলতে বুঝেছি আমরা এমন লিপিড যে লিপিডের ভেতরে অ্যালকোহল আর ফ্যাটি অ্যাসিড ছাড়া আর কিছু নাই। যে লিপিড শুধুমাত্র অ্যালকোহল আর ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি সেটা সরল বা বিশুদ্ধ লিপিড। তারপর আবার সরলটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করছি, একটা ছিল ট্রাইগ্লিসারাইড আর একটা ছিল মোম। দুইটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে এরকম, ট্রাইগ্লিসারাইডের ভিতরে যে অ্যালকোহল থাকে সেটা একটা ট্রাইহাইড্রিক অ্যালকোহল যার নাম গ্লিসারল, কিন্তু মোমের ভিতরে যে অ্যালকোহল থাকে সেটা মনোহাইড্রিক অ্যালকোহল, এবং এটা নির্দিষ্ট কোনো অ্যালকোহল না, এটা এমন অ্যালকোহল হবে যার ভিতরে কার্বন পরমাণুর সংখ্যা থাকবে অনেক বেশি। কয়টা যেন বললাম কালকে, কার্বন পরমাণুর সংখ্যা কত থাকবে? স্যার 24 থেকে 36। মোমের ভিতরে যে অ্যালকোহল থাকবে তার কার্বন পরমাণুর সংখ্যা থাকবে 24 থেকে 36, আর হাইড্রোক্সিল মূলক থাকবে মানে কি বলা যায়, একটা, মানে মনোহাইড্রিক অ্যালকোহল। আচ্ছা, তারপরে ট্রাইগ্লিসারাইডের ভেতরে থাকবে তিনটা মনোকার্বক্সিলিক ফ্যাটি অ্যাসিড। প্রত্যেকটা ট্রাইগ্লিসারাইডের ভেতরে এক অণু থাকবে গ্লিসারল আর তিন অণু থাকবে মনোকার্বক্সিলিক ফ্যাটি অ্যাসিড। কিন্তু প্রত্যেকটা মোমের অণুর ভিতরে এক অণু থাকবে মনোহাইড্রিক অ্যালকোহল যার হাইড্রোকার্বন চেইন অনেক বড়, আর এক অণু থাকবে মনোকার্বক্সিলিক ফ্যাটি অ্যাসিড যার হাইড্রোকার্বন চেইন অনেক বড়। যদি তোমার প্রশ্ন আসে যে ট্রাইগ্লিসারাইড আর মোমের মধ্যে পার্থক্য কি, আমরা অনেক পার্থক্য বলতে পারবো। যেমন ট্রাইগ্লিসারাইডের মধ্যে থাকে ট্রাইহাইড্রিক অ্যালকোহল, কিন্তু মোমের ভেতরে থাকে মনোহাইড্রিক অ্যালকোহল। ট্রাইগ্লিসারাইডের ভেতরে যে অ্যালকোহল থাকে তার কার্বন পরমাণুর সংখ্যা কম, যেমন ধরো এই যে একটু আগে তোমরা পড়লা গ্লিসারল, তার কার্বন পরমাণুর সংখ্যা মাত্র 3টা। কিন্তু মোমের ভিতরে যে অ্যালকোহল থাকে তার কার্বন পরমাণুর সংখ্যা 24 থেকে 36টা। তারপরে বলেছো যে ট্রাইগ্লিসারাইডের ভেতরে যে ফ্যাটি অ্যাসিড থাকে সেটা থাকে 3টা ফ্যাটি অ্যাসিড, প্রত্যেকটা অণুর ভিতরে 3টা ফ্যাটি অ্যাসিড। কিন্তু মোমের ভিতরে প্রত্যেকটা অণুর ভিতরে একটা করে ফ্যাটি অ্যাসিড থাকবে, তবে শর্ত হচ্ছে সেই ফ্যাটি অ্যাসিডের হাইড্রোকার্বন শিকলের কার্বন পরমাণুর সংখ্যা থাকতে হবে 20 থেকে 24টা। আচ্ছা, তারপরে তুমি বলেছো এই ট্রাইগ্লিসারাইডের আবার দুইটা প্রকারভেদ আছে, একটা হচ্ছে তেল আর একটা হচ্ছে চর্বি। কিভাবে? যখন এক অণু গ্লিসারলের সাথে তিন অণু অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড এসে জোড়া লাগবে তখন সেটা হবে তেল, আর যখন এক অণু গ্লিসারলের সাথে তিন অণু সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড এসে জোড়া লাগবে তখন সেটা হবে চর্বি। তেলটা সাধারণ তাপমাত্রায় থাকবে তরল, চর্বিটা সাধারণ তাপমাত্রায় থাকবে কঠিন। তেলটা রাসায়নিকভাবে থাকবে সক্রিয়, কারণ তেলের ভিতরে যে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড থাকে তার ভিতরে এক বা একাধিক দ্বিবন্ধন থাকে। আর চর্বির ভিতরে থাকবে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, তারা সাধারণ তাপমাত্রায় কঠিন কারণ ওদের গলনাঙ্ক সাধারণের চেয়ে বেশি, আর ওরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় কারণ ওদের হাইড্রোকার্বন শিকলে কোনো প্রকারের দ্বিবন্ধন নাই। এইভাবে আমরা ট্রাইগ্লিসারাইড পড়েছি আর মোম পড়েছি। মোমের ভেতরে বলেছি যে অ্যালকোহল তো থাকবেই, বললাম 24 থেকে 36টা কার্বন পরমাণু বিশিষ্ট মনোহাইড্রিক অ্যালকোহল, আর ফ্যাটি অ্যাসিডও থাকবে 20 থেকে 24টা কার্বন পরমাণু বিশিষ্ট মনোকার্বক্সিলিক ফ্যাটি অ্যাসিড। কিন্তু কন্ডিশন হচ্ছে মোমের ভিতরে যে ফ্যাটি অ্যাসিড থাকবে তারা সবাই হবে সবসময় সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, যে কারণে মোমটা সাধারণ তাপমাত্রায় থাকবে কঠিন আর রাসায়নিকভাবে হবে নিষ্ক্রিয়। মোম সাধারণ তাপমাত্রায় কেন কঠিন? কারণ চর্বির মধ্যে যেমন মানে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড আছে, আর সেই সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের গলনাঙ্ক যেহেতু অনেক বেশি, সে কারণে চর্বি যেমন সাধারণ তাপমাত্রায় থাকে কঠিন, মোমের মধ্যে ঠিক তেমনি মোমের মধ্যে যে ফ্যাটি অ্যাসিড থাকে সেটা থাকে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, আর সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের গলনাঙ্ক যেহেতু স্বাভাবিকের চেয়ে বেশি, তাই মোমটাও ওই চর্বির মতো সাধারণ তাপমাত্রায় থাকবে কঠিন, তাপ দিলে গলবে, না হলে গলবে না। এই পর্যন্ত আমাদের পড়া শেষ। কি ঠিক আছে, পড়া শেষ নাকি শেষ না? এইটুকু শেষ। আমরা ভালো করে পড়ছি, বুঝছি? একটু কাইন্ডলি বলছি। জি স্যার, বুঝছি। গোজামিল না তো? হ্যাঁ স্যার। স্যার গোজামিল না তো? স্যার এই যে গোজামিল না। গলনাঙ্ক স্থানাঙ্ক বলছেন এটা তো লেখার নাই, নোট করার নাই। কোনটা? ওই যে ইসের ভিতরে, মোমের ভেতরে? মোমের গলনাঙ্ক স্থানাঙ্ক। আচ্ছা, তাহলে লেখো। লেখো, মোম তৈরিতে যে ফ্যাটি অ্যাসিড অংশগ্রহণ করে তা সম্পৃক্ত ধরনের। লেখো, মোমের মধ্যে লাস্ট একটা লাইন লেখো, মোম তৈরিতে যে ফ্যাটি অ্যাসিড অংশগ্রহণ করে তা সম্পৃক্ত ধরনের। মোম তৈরিতে যে ফ্যাটি অ্যাসিড অংশগ্রহণ করে তা সম্পৃক্ত ধরনের।
দাঁড়ি। সাথেই লেখো, যেহেতু সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের গলনাঙ্ক সাধারণ তাপমাত্রার চেয়ে বেশি, তাই মোম সাধারণ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে। যেহেতু সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের গলনাঙ্ক সাধারণ তাপমাত্রার চেয়ে বেশি, তাই মোম সাধারণ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে এবং মোম রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড যেখানেই থাকবে সেখানে রাসায়নিকভাবে হবে নিষ্ক্রিয় আর থাকবে কঠিন। যে মোম তৈরিতে যে ফ্যাটি অ্যাসিড অংশগ্রহণ করে তা সম্পৃক্ত ধরনের, তাই মোম সাধারণ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে এবং মোম রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। মোম তৈরিতে যে ফ্যাটি অ্যাসিড অংশগ্রহণ করে তা সম্পৃক্ত ধরনের, তাই মোম সাধারণ আচ্ছা, যেহেতু সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের গলনাঙ্ক সাধারণ তাপমাত্রার চেয়ে বেশি, তাই মোম সাধারণ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে এবং মোম রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। এটা তোমরা জানো, তারপরে একবার একটু লিখলাম। যেহেতু মোম তৈরিতে অংশগ্রহণ করে কি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, আর সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের গলনাঙ্ক সাধারণ তাপমাত্রার চেয়ে বেশি, তাই মোম সাধারণ তাপমাত্রায় তো গলবে না, কঠিন থাকবে, আর মোম রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। লিখছো সবাই? জি স্যার। ঠিক আছে, জি ভালো। স্যার আমার একটা কোশ্চেন আছে। আচ্ছা বলো। স্যার এই যে মোমের আমরা সংজ্ঞার ভিতর লিখছি 20 থেকে 24 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড এবং 24 থেকে 36 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, এরা হ্যাঁ। যুক্ত হয়ে মোম তৈরি হয়, কিন্তু স্যার এর থেকে কম কার্বন সংখ্যা বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড ও অ্যালকোহলও তো যুক্ত হতে পারে, এটা কি লিপিড হবে না? না, সেটা মোম হবে না, স্যার সেটা লিপিড হবে? মোম হবে না, অন্য কোনো লিপিড হবে, সেটা মোম হবে না। মোম হতে গেলে ওই রেঞ্জের মধ্যে থাকতে হবে। জি স্যার বুঝছি। বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। যেমন সোজা উদাহরণ, তোমার মানুষ হিসেবে যত অঙ্গ প্রত্যঙ্গ থাকা দরকার সব তোমার মধ্যে আছে, সেই জন্যই তুমি মানুষ। এখন যদি বলো যে স্যার আমার যদি ঠ্যাং 3টা থাকতো, কান 2টা থাকতো, মাথা 2টা থাকতো, তাহলে আমি কি হইতাম? আমি কি মানুষ হইতাম না অন্য কিছু হইতাম? তাহলে তুমি মানুষ হইতাম না অন্য কিছু হইতাম। এবার আমরা লিখবো যৌগিক লিপিড। ঠিক আছে, এখন সরল লিপিডের জন্য টেবিলে কি দিছো? ক না এক? কি দিছো? টেবিল কই? রোমান 1। রোমান আসে কোত্থেকে? এত তাড়াতাড়ি রোমান আসে কিভাবে? সরলের জন্য 1 2 3 এরকম নাকি? জি স্যার, 2 1 2 3 দিছিলাম। হ্যাঁ, রোমান তো আরো নিচে গিয়ে পাইছো, এই তেল চর্বির এখানে মনে হয় রোমান পাইছো, তার আগে রোমান পাও কোথায়? এখানে 1 2 3, তারপরে দিবা ক খ, তারপরে দিবা রোমান 1। 1 2 হ্যাঁ ঠিক জি আছে। স্যার, এভাবেই দিছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওই যে ছেলেরা বোঝো না, ছেলেদের মাথায় তো হচ্ছে দুষ্টু বুদ্ধি, এজন্য মনে রাখতে পারে না কিছু। এই 2। এবার লিখবো আমরা যৌগিক লিপিড। শুরু করো, নোট খাতা নাও। 2টা খাতা থাকবে পাশাপাশি, একটা থাকবে নোট খাতা ফ্রেশ, যখন নোট লিখাবো ওটার মধ্যে লিখবা, আরেকটা থাকবে রাফ খাতা, যখন কোনো কিছু বোঝানোর চেষ্টা করব তখন যদি তোমার ওখানে কিছু আমার সাথে রাফ করা লাগে করবা। ফ্রেশ নোট খাতার মধ্যে তো আর রাফ করা যাবে না। 2টা খাতা রেডি থাকবে, স্ট্যান্ড বাই। মনে থাকবে কালার কলম, কালো কলম সবকিছু রেডি থাকবে। পড়ার মধ্যে 100% নিজেকে নিবিষ্ট করবা। এখন একটা স্ক্রিনশট মারো, দেখি কয়জন আছে। 31 জন। স্ক্রিনশট মারো, স্ক্রিনশট মেরে গ্রুপে দিবা, আর যেগুলা ক্লাস করে না এগুলোর আইডেন্টিফাই করবা। ওই দেখবা যে গ্রুপের মধ্যে এগুলো থাইকা যাবে। তুমি যে স্ক্রিনশট দিতেছো না, আজকে যে স্ক্রিনশট দিতেছো, এই গ্রুপের ভিডিওর এবং ফটোস ওর মধ্যে কিন্তু এই ডাটা থাইকা যাবে। কথা বুঝতে পারছো? ধরে ধরে যে কোনো সময় খুঁজে বের করা যাবে যে অমুক দিন ক্লাসে কে ছিল কে ছিল না। স্ক্রিনশট মারো, মেরে গ্রুপে দিয়ে দাও। আর কে কে ক্লাস করে নাই সেগুলোও তথ্য দিবা। এবার আমরা যৌগিক লিপিড লিখবো। যৌগিক লিপিডের ইয়ে হচ্ছে কি বলা যায় এটাকে, ইংরেজি হচ্ছে কম্পাউন্ড লিপিড। কম্পাউন্ড লিপিড। কম্পাউন্ড লিপিড। আচ্ছা, সরল লিপিডের ইংরেজি হচ্ছে সিম্পল লিপিড বা পিওর লিপিড, আর যৌগিক লিপিডের ইংরেজি হচ্ছে কম্পাউন্ড লিপিড। আচ্ছা, এখন খেয়াল করো, এটা মনে করো একটা অ্যালকোহল, এটা রাফ খাতায়, রাফ খাতায় নোট কিন্তু বলি নাই, নোট বলবো, যখন নোট বলবো লিখবা। এটা একটা অ্যালকোহল, ঠিক আছে? অ্যালকোহল। তারপরে হচ্ছে এটা একটা ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে? এই দুইটাকে জোড়া লাগাবো এস্টার বন্ধনীর মাধ্যমে, তাহলেই তো হয়ে যাবে একটা লিপিড। সত্যি না বলো? জি অ্যালকোহল আর ফ্যাটি অ্যাসিড যদি এস্টার বন্ধনীর মাধ্যমে জোড়া লাগাই তাহলে কি তৈরি হবে? স্যার লিপিড। 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 হ্যাঁ, ঠিক আছে।
কিন্তু এখন আমি করব কি, অ্যালকোহল আর ফ্যাটি অ্যাসিডের সাথে আরো একটা পদার্থ আমি এখানে মেশাবো, এবং এই আরো একটা যে পদার্থ আমি মেশাবো, ভিন্ন যে একটা পদার্থ মেশাবো, অ্যালকোহল বা ফ্যাটি অ্যাসিড ছাড়া আদার্স যে একটা পদার্থ মেশাবো, এই পদার্থটাকে আমি বলবো প্রস্থেটিক গ্রুপ। কি বলবো? অ্যালকোহল আর ফ্যাটি অ্যাসিডের সাথে হ্যাঁ আদার্স যে একটা পদার্থ আমি মিশিয়েছি, এটার নাম হচ্ছে প্রস্থেটিক গ্রুপ। তাহলে এখনো কিন্তু একটা লিপিড তৈরি হবে, এই তিনটা পদার্থ একত্রিত হয়েও কিন্তু একটা লিপিড তৈরি হবে, আর এই লিপিডের নামই হবে যৌগিক লিপিড। অ্যালকোহল, ফ্যাটি অ্যাসিড আর প্রস্থেটিক গ্রুপ তিনটা পদার্থ মিশে যে লিপিড তৈরি হয় তার নাম যৌগিক লিপিড। এবার আমি সংজ্ঞায় যাব, বুঝতে পারছো না পারো নাই? এখন এই প্রস্থেটিক গ্রুপটা যে কোনো পদার্থ হতে পারে, একটা আয়রন হতে পারে, সালফার হতে পারে, শর্করা হতে পারে, যে কোনো জিনিস হতে পারে। এখন কথা হচ্ছে এই আদার্স পদার্থটা মিশাতে হবে অ্যালকোহল আর ফ্যাটি অ্যাসিডের সাথে। মনে করো এটা একটা ভেজাল, এই ভেজালটা মিশলে সেটা হবে যৌগিক লিপিড। এবার যৌগিক লিপিডের সংজ্ঞা দাও। যখন অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিডের সাথে ভিন্ন কোনো পদার্থ যুক্ত হয়ে লিপিড তৈরি হয়, যখন অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিডের সাথে ভিন্ন কোনো পদার্থ যুক্ত হয়ে লিপিড তৈরি হয়, তখন তাকে যৌগিক লিপিড বলে। যখন অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিডের সাথে ভিন্ন কোনো পদার্থ যুক্ত হয়ে লিপিড তৈরি হয়, তখন তাকে যৌগিক লিপিড বলে। দাড়ি সাথে লেখো, যৌগিক লিপিডে অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিডের সাথে যৌগিক লিপিডে অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিডের সাথে জৈব বা অজৈব যে ভিন্ন পদার্থটি যুক্ত হয়, এটা একটা জৈব পদার্থ হতে পারে, অজৈব পদার্থ হতে পারে। অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিডের সাথে জৈব বা অজৈব ভিন্ন যে পদার্থটি যুক্ত হয়, যৌগিক লিপিডে অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিডের সাথে জৈব বা অজৈব ভিন্ন যে পদার্থটি যুক্ত হয় তাকে প্রস্থেটিক গ্রুপ বলে। অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিডের সাথে জৈব বা অজৈব ভিন্ন যে পদার্থটি যুক্ত হয় তাকে প্রস্থেটিক গ্রুপ বলে। অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিডের সাথে জৈব বা অজৈব ভিন্ন যে পদার্থটি যুক্ত হয় তাকে প্রস্থেটিক গ্রুপ বলে। যৌগিক লিপিডে অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিডের সাথে জৈব বা অজৈব ভিন্ন যে পদার্থটি যুক্ত হয় তাকে প্রস্থেটিক গ্রুপ বলে। লিখছ? জি স্যার। জি স্যার। দাড়ি সাথেই লেখো প্রস্থেটিক গ্রুপ এর ভিন্নতার উপর ভিত্তি করে, প্রস্থেটিক গ্রুপ এর ভিন্নতার উপর ভিত্তি করে, প্রস্থেটিক গ্রুপ এর ভিন্নতার উপর ভিত্তি করে যৌগিক লিপিড বিভিন্ন প্রকার হয়ে থাকে। প্রস্থেটিক গ্রুপটা ডিফারেন্সিয়েশনের উপরে, অ্যালকোহল আর ফ্যাটি অ্যাসিড তো আছেই কমন, কিন্তু প্রস্থেটিক গ্রুপ হবে এক এক যৌগিক লিপিডে এক এক রকম। সে কারণেই বলা হচ্ছে প্রস্থেটিক গ্রুপ এর ভিন্নতার উপর ভিত্তি করে যৌগিক লিপিড বিভিন্ন প্রকার হয়ে থাকে। যেমন প্রস্থেটিক গ্রুপ এর ভিন্নতার উপর ভিত্তি করে যৌগিক লিপিড বিভিন্ন প্রকার হয়ে থাকে। যেমন রোমান 1 দেখো তোমার বইতে টেবিলে প্রথমে কি আছে? ফসফোলিপিড। ফসফোলিপিড না সালফোলিপিড কি আছে দেখো? রোমান 1 কি আছে দেখো? টেবিল কই? টেবিল বের করো। আমার কাছে তো টেবিল নাই। সালফোলিপিড। আচ্ছা তাহলে সালফোলিপিডটাই আমরা প্রথমে লিখি। সালফোলিপিড। প্রস্থেটিক, এক মিনিট। হ্যালো আসলাম,
হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আসবো, হ্যাঁ ঠিক আছে। কালকে খোলা আছে? আচ্ছা বলো। আচ্ছা দেখো কি লিখছে, প্রস্থেটিক গ্রুপের ভিন্নতার উপর ভিত্তি করে যৌগিক লিপিড বিভিন্ন প্রকার হয়ে থাকে, যেমন নাম্বার 1 লেখো সালফোলিপিড। তাহলে বোঝাই যাচ্ছে প্রস্থেটিক গ্রুপটা কি হবে, অ্যালকোহল তো থাকবে আর ফ্যাটি অ্যাসিড তো থাকবে। হ্যাঁ, অ্যালকোহল আর ফ্যাটি অ্যাসিডের সাথে প্রস্থেটিক গ্রুপ হিসেবে কি যুক্ত হবে, সালফার। বোঝাই যাচ্ছে। তাহলে আমরা সংজ্ঞা লিখছি, সালফোলিপিড কথাটা লিখে আইটেম দাও, যখন কোন যৌগিক লিপিডে অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিডের সাথে প্রস্থেটিক গ্রুপ হিসেবে সালফার যুক্ত থাকে, সালফার। যখন কোন যৌগিক লিপিডে অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিডের সাথে প্রস্থেটিক গ্রুপ হিসেবে সালফার যুক্ত থাকে, একটু লাইনে থাকো। হ্যাঁ হ্যালো, যখন কোন যৌগিক লিপিডে অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিডের সাথে প্রস্থেটিক গ্রুপ হিসেবে সালফার যুক্ত থাকে তখন তাকে সালফোলিপিড বলে। যখন কোন যৌগিক লিপিডে অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিডের সাথে প্রস্থেটিক গ্রুপ হিসেবে সালফার যুক্ত থাকে তখন তাকে সালফোলিপিড বলে। লিখছ? জি স্যার। আচ্ছা দাড়ি সাথে লেখো, উদ্ভিদের ক্লোরোপ্লাস্টে এই লিপিড পাওয়া যায়। উদ্ভিদের ক্লোরোপ্লাস্টে এই লিপিড পাওয়া যায়। যখন কোন যৌগিক লিপিডে অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিডের সাথে প্রস্থেটিক গ্রুপ হিসেবে সালফার যুক্ত থাকে তখন তাকে সালফোলিপিড বলে। সাথেই লেখো, উদ্ভিদের ক্লোরোপ্লাস্টে এই প্রকার লিপিড পাওয়া যায়। লিখছ? জি স্যার। থ্যাংক ইউ। এবার তাহলে 2 নম্বরে লেখো, এবার 2 নম্বরে লেখো ফসফোলিপিড। ফসফোলিপিড, ফসফোলিপিড লিখে আইপেন দাও। উদ্ভিদের কিসে সালফোলিপিড পাওয়া যায় আরেকবার একটু বলেন। উদ্ভিদের ক্লোরোপ্লাস্টে, ক্লোরোপ্লাস্টে, উদ্ভিদের ক্লোরোপ্লাস্টে এই প্রকার লিপিড পাওয়া যায়। উদ্ভিদের ক্লোরোপ্লাস্টে এই প্রকার লিপিড পাওয়া যায়। লিখতে পারছো? উদ্ভিদের স্যার। ক্লোরোপ্লাস্টে এই প্রকার লিপিড পাওয়া যায়। ঠিক আছে, এবার আসো ফসফোলিপিডের কাছে। ফসফোলিপিড, এবার আর ওই আগের কথাটা বারবার লিখবো না, ওই যে একটা কথা লিখছো না, যখন কোন যৌগিক লিপিডে অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিডের সাথে প্রস্থেটিক গ্রুপ হিসেবে, এইরকম একটা কথা লিখছো না আগে, ওই লাইনটুকু লিখবো না, করবো কি জানো, সংক্ষেপে লিখবো। এরকম ধরো ফসফোলিপিড নাম তো লিখছো, তারপর একটা টান দাও। এবার লেখো প্রস্থেটিক গ্রুপ হিসেবে, প্রস্থেটিক গ্রুপ হিসেবে, প্রস্থেটিক গ্রুপ হিসেবে ফসফরাস যুক্ত থাকে। ফসফরাস, ফসফরাস লিখে ব্র্যাকেটে পি দিয়ে দাও। তাহলে কি দাঁড়ালো, এখানে লাইনটুকু সংক্ষিপ্ত করে দিলাম। এইখানে আমরা লিখতে পারতাম, যখন কোন যৌগিক লিপিডে অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিডের সাথে, ওইটুকু বাদ দিয়ে দিলাম, প্রস্থেটিক গ্রুপ হিসেবে ফসফরাস যুক্ত থাকে। অর্থাৎ যে যৌগিক লিপিডে প্রস্থেটিক গ্রুপ হিসেবে ফসফরাস যুক্ত থাকে সেটা ফসফোলিপিড। সুতরাং বেশি পেঁচাইলাম না, সোজা করে দিলাম। যখন কোন যৌগিক লিপিডে অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিডের সাথে প্রস্থেটিক গ্রুপ হিসেবে ফসফরাস যুক্ত থাকে তখন তাকে ফসফোলিপিড বলে। ঠিক আছে? জি স্যার। যখন কোন যৌগিক লিপিডে, যখন কোন যৌগিক লিপিডে অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিডের সাথে প্রস্থেটিক গ্রুপ হিসেবে ফসফরাস যুক্ত থাকে তখন তাকে ফসফোলিপিড বলে। লিখছ? জি স্যার। জি স্যার। আচ্ছা দাঁড়ি সাথেই লেখো, সাথেই লেখো, দেখো আমি কি লিখতেছি, এই শব্দগুলো লিখবা। লেখো লেসিথিন। শব্দটা দেখা যায় কিনা, এই শব্দটা পড়া যায়? জি স্যার। স্যার পাওয়া যায়।
শব্দটা পড়া যায়? জি স্যার। জি স্যার। জি স্যার। ঠিক আছে, লেখো লেসিথিন, তারপরে লেখো সেফালিন। সেফালিন, লেসিথিন, সেফালিন, তারপরে লেখো প্লাজমালোজেন। লেসিথিন, সেফালিন, প্লাজমালোজেন, কার্ডিওলিপিন। শব্দটা দেখো, কার্ডিওলিপিন। এগুলো কিন্তু ভর্তি পরীক্ষা অ্যাডমিশন টেস্ট ইয়াতে আসতে পারে, এমসিকিউতে আসতে পারে। লেসিথিন, সেফালিন, প্লাজমালোজেন, কার্ডিওলিপিন। তারপরে কি লিখতেছি দেখো, স্ফিঙ্গো মায়োলিন ইত্যাদি ফসফোলিপিডের উদাহরণ। ইত্যাদি ফসফোলিপিডের উদাহরণ। কি কি ফসফোলিপিড? তাহলে কি কি বললাম? লেসিথিন, সেফালিন, প্লাজমালোজেন, কার্ডিওলিপিন, স্ফিঙ্গোমায়োলিন ইত্যাদি ফসফোলিপিডের উদাহরণ। ও আরো একটা লেখো, আরেকটা লেখার জায়গা আছে কিনা? না ইত্যাদি লিখে ফেলছো? জি স্যার আছে। স্যার বলেন। ইত্যাদি। বলি না, ফসফাটাইডিক অ্যাসিড, এটাও একটা ফসফোলিপিড। লেসিথিন, সেফালিন, প্লাজমালোজেন, কার্ডিওলিপিন, স্ফিঙ্গোমায়োলিন, ফসফাটাইডিক, ফসফাটাইডিক, টাইডিক, এখানে দিয়ে বানান ভুল হয়েছে, টাইডিক, ফসফাটাইডিক, ডিআইসিডিক, ফসফাটাইডিক অ্যাসিড ইত্যাদি ফসফোলিপিডের উদাহরণ। লেসিথিন, সেফালিন, প্লাজমালোজেন, কার্ডিওলিপিন, স্ফিঙ্গোমায়োলিন, ফসফাটাইডিক অ্যাসিড ইত্যাদি ফসফোলিপিডের উদাহরণ। লিখছ? জি জি স্যার। স্যার। জি স্যার। এগুলোর কোনো বাণিজ্যিক নাম নাই স্যার? না, এগুলোর বাণিজ্যিক নাম নাই। সালফোলিপিড কি শুধু উদ্ভিদের ক্লোরোপ্লাস্টেই থাকে? হ্যাঁ হ্যাঁ, তোমার সমস্যা আছে? না, সমস্যা কি, তাই না? থাকলে তোমার সমস্যা আছে মা? না স্যার। সমস্যা নেই, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন শোনো, এই যে লিপিড গুলো দেখলা, এগুলো যে ফসফোলিপিড, এর মধ্যে দুইটা ফসফোলিপিড প্রকৃতিতে সবচেয়ে বেশি পাওয়া যায়। আমি একটা ছবি আঁকি, দেখি তোমরা এটা ছবিটা বলতে পারো কিনা। আমি কিসের ছবি আঁকি দেখি, বলতে পারি কিনা। কোর্জেলি। হ্যাঁ, ফ্লুইড মোজাইক মডেল না? জি স্যার। পড়ছিলাম আমরা, পড়ছিলাম ফসফোলিপিড না? বলো। বাইরেয়ার। হ্যাঁ পড়ছিলাম না, মনে আছে না? বলো। জি স্যার। পড়ছিলাম, হ্যাঁ। এটা হচ্ছে প্রোটিন। আমার মনে হয় না খারাপ করে পড়ছিলাম আমরা। খারাপ করে পড়ছিলাম বলে মনে হয়? না স্যার। এখন যে পড়তেছি খারাপ করে পড়তেছি বলে মনে হয়? এখন যে পড়তেছি খুব খারাপ করে পড়তেছি বলে মনে হয়? না স্যার। তারপরে মেয়েদের তো মন পাই না, কারণটা কি বলো তো দেখি? মেয়েদের তো মন পাচ্ছি না, সেটা আমি কোনো কালেই পাই নাই, এটা নতুন না। তো যাই হোক, এটা হচ্ছে একটা কোষ মেমব্রেন এর ফ্লুইড মোজাইক মডেল। এগুলো হচ্ছে লিপিড সব। একটা লিপিড অণু যদি আমরা দেখি, একটা লিপিড অণুর এরকম দুইটা অংশ। এটা হচ্ছে মস্তক আর এটা হচ্ছে লেজ। এই মস্তকটা কিন্তু জল আকর্ষী, জল আকর্ষী বা হাইড্রোফিলিক, আর লেজ হচ্ছে জল বিকর্ষী বা হাইড্রোফোবিক, ঠিক না? এখন এই মস্তকটা তৈরি হয়েছে লেসিথিন দিয়ে। এই কথাটা আমি এখন আনবো নোটের মধ্যে। আনার আগে তোমাকে বোঝাচ্ছি, এই মস্তকটা তৈরি হয় লেসিথিন দিয়ে, আর লেজ তৈরি হয় ফসফাটাইডিক অ্যাসিড দিয়ে। দুইটাই ফসফোলিপিড, একটা নাম লেসিথিন আর একটা নাম ফসফাটাইডিক অ্যাসিড। ফসফাটাইডিক অ্যাসিড। এখন এই কথাগুলো আমার বলার সময় হয়েছে।
যদি তুমি মনে চাই যে বলার আগে এগুলো একটু আঁকবা, তাহলে আমি তোমাকে 1 মিনিট সময় দিলাম। যদি মনে হয় একটুখানি এঁকে নিবা, তাহলে পড়ার সময় একটু সুবিধা হতে পারে, তাহলে আঁকতে পারো। আমি একটু সময় দিব? জি স্যার। ঠিক আছে, 1 মিনিট 2 মিনিট সময় দিলাম, এর মধ্যে আঁকো। আঁকতে থাকো আর আমি একটা গল্প বলতে থাকি। হ্যাঁ, কান দিয়ে গল্প শুনবা, তাহলে আঁকার তেমন ব্যত্যয় ঘটবে না। বলবো? বলুন জি স্যার। স্যার। শোনো, এক রাজ্যে 2 জন জমিদার, 2 জনের মধ্যে খুব শত্রুতা। তো এখন একজন আরেকজনের একেবারে পারলে যত পারে ক্ষতি করে, বদনাম করে, এরকম। এমনকি একজনের কাজের লোক আরেকজনে ভাগায় নিয়ে যায়, এরকম আর কি। তো এখন এক কাজের মানুষ কাজ করতেছে খেতে এক জমিদারের, তো আর এক জমিদার রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে। এখন হেঁটে ওকে দেখে বলে কাজের মানুষটাকে, আঁকতে থাকো আর গল্প শুনতে থাকো। বলে, এই যে তুই অমুকের বাড়ির কাজের লোক না? বলে, জি হুজুর। বলে যে, তোকে যখন কাজে আনলো তখন দেখলাম স্বাস্থ্য অনেক ভালো, এখন তুই তো একদম শুকিয়ে গেছিস। ও কিন্তু এর আগে আর ওরে দেখেও নাই, বুঝছো? তারপরও বলতেছে, বলে তোকে তো প্রথম একদিন দেখেছিলাম অনেক স্বাস্থ্য ভালো ছিল, এখন একদম শুকিয়ে গেছিস, তোকে দিয়ে খালি খাটায়, তাই না? আর কাজে মানুষটা কোনো কথা বলে না। বলে, খাটায় তো খাটায়, আবার মনে হয় ঠিক মতো খেতেও দেয় না, তাই না? বলে যে, না হুজুর, খেতে তো দেয় ঠিক মতো। বলে, কখন কখন খেতে দেয় বলতো দেখি? বলে যে, সকালে একবার দেয়, দুপুরে একবার দেয়, আবার রাতে একবার দেয়। বলে, এই জন্যই তো তুই শুকায় গেছিস। বলে, তুই আমার বাড়ি কাজে আয়। এখন ওই কাজের মানুষটা বলে, তাহলে হুজুর আপনার বাড়ি কাজে গেলে আমাকে কিভাবে খেতে দেবেন? বলে, কেন? সকালে দেবো, দুপুরে দেবো, রাতে দেবো, সকালে দেবো, দুপুরে দেবো, রাতে দেবো, সকালে দেবো, দুপুরে দেবো, রাতে দেবো, সকালে দেবো, দুপুরে দেবো, রাতে দেবো। তুই খেয়েই শেষ করতে পারবি না। গল্পটা বুঝছো না বোঝো নাই? জি। ওই একই খাবার, ওই সকালে একবার, দুপুরে একবার, রাতেই দিবে। খালি বলার ঢংটা এত তাড়াতাড়ি, মনে হয় যেন বারবার খালি খেতে দেবে। আসলে কিন্তু খেতে ওই সকালে একবার, দুপুরে একবার, রাতেই দিবে। আমি কি বলতে চেয়েছি বুঝছো কিনা জানি না। এখন মনে হয় যে এখানে মনে হয় পেট ভরতেছে না, অন্য কোথাও যাই, যে দেখি। আসলে গিয়ে দেখো কোথায় কি কতটুকু পড়ানো হয়, গিয়ে দেখো না। আচ্ছা, আঁকা হয়েছে? জি স্যার। গল্পটাও বললাম, আঁকাও হয়ে গেল। এখন আমরা লিখব। লেখো, কোষ মেমব্রেন তৈরিতে অংশগ্রহণকারী কোষ মেমব্রেন তৈরিতে অংশগ্রহণকারী 2 স্তর লিপিডের 2 স্তর, এই একটা স্তর, এই একটা স্তর। কোষ মেমব্রেন তৈরিতে অংশগ্রহণকারী 2 স্তর, স্তর মানে লেয়ার, কোষ মেমব্রেন তৈরিতে অংশগ্রহণকারী 2 স্তর লিপিডের জল আকর্ষী মস্তক লেসিথিন এবং জল বিকর্ষী লেজ ফসফাটাইডিক অ্যাসিড নামক ফসফোলিপিড দিয়ে তৈরি। ফসফাটাইডিক অ্যাসিড নামক ফসফোলিপিড দিয়ে তৈরি। লাইনটা আবার বলবো আমি, ভয়ের কোনো কারণ নাই। আবার বলছি, শোনো, কোষ মেমব্রেন তৈরিতে অংশগ্রহণকারী 2 স্তর লিপিডের জল আকর্ষী মস্তক লেসিথিন এবং জল বিকর্ষী লেজ ফসফাটাইডিক অ্যাসিড নামক ফসফোলিপিড দিয়ে তৈরি। জল আকর্ষী মস্তক লেসিথিন এবং জল বিকর্ষী লেজ ফসফাটাইডিক অ্যাসিড নামক ফসফোলিপিড দিয়ে তৈরি। আবার বলি, কোষ মেমব্রেন তৈরিতে অংশগ্রহণকারী 2 স্তর লিপিডের জল আকর্ষী মস্তক লেসিথিন এবং জল বিকর্ষী লেজ ফসফাটাইডিক অ্যাসিড নামক ফসফোলিপিড দিয়ে তৈরি। লিখছ? জি স্যার। ভালো করছো। আর একটা ছোট্ট সত্য কথা বলে ফেলি, কালকের ব্যাপার তাই বলি। কালকে এক মেয়ে আমাকে ফোন দিছে। সেই মেয়ে মানে এবছর ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী ছিল। তো পরীক্ষা তো মনে হয় করছে, বাতিল করছে নাকি? ইন্টারমিডিয়েট পরীক্ষা কি অটো পাস দিয়ে দিছে না? আচ্ছা আচ্ছা। এখন যাই হোক, তো এখন ও আমার কাছে পড়তো, কিন্তু শেষের দিকে এসে আমার কাছে পড়ে নাই। ধরো বছর খানেক পড়ছে, তারপরে
আমার কাছে পড়ে নাই, কোনো একটা বিখ্যাত কোচিং এ পড়তে গেছে। এখন কালকে আমাকে ফোন দিয়ে বলতেছে, স্যার আমাকে একটু সাহায্য করেন। কি স্যার, আমার অনেকগুলো কোশ্চেন আছে, এই কোশ্চেন গুলোর একটু আমাকে সলভ করে দিতে হবে। এই যে বায়োকেমিস্ট্রি, তারপর সামনে আরো জেনেটিক্স আছে। আমি বললাম, তো তোমাদের একটা চ্যাপ্টার আছে প্রাণী বিজ্ঞানের, জেনেটিক্স পড়বা তোমরা, 11তম চ্যাপ্টার। এগুলোর স্যার কিছু প্রবলেম আছে, একটু সলভ করে দেন। তো আমি তো জানি সে আমার কাছ থেকে পরে কোথায় পড়তে গেছে। আমি বলছি, কেন তুমি অমুক জায়গায় পড়তে গিয়েছিলে না, তো সেখান থেকে এখন সলভ করে নাও, আমাকে কেন ফোন করছো? বলে, স্যার না সেখানে তো গেছি, একবার গিয়েছি বলে আর আসতে পারি না, আপনি আবার কি নাকি মনে করেন লজ্জায়, অনেকবার আসতে ইচ্ছে করছে, আসতে পারি নাই। এখন তো স্যার সেখানে পড়ছি, আমাদের তো পড়া শেষ হয়ে গেছে অনেক আগে, সেখানে তো অনেকটা কি বলা যায় ইয়ে টাইপের অবস্থা, ওটাকে কি বলে কর্পোরেট বিজনেসের মতো অবস্থা, সেখানে আমি যে পার্সোনালি যে এই প্রবলেম গুলো নিয়ে আবার জিজ্ঞেস করব সেই পরিবেশ নাই, সেরকম সিচুয়েশন সেখানে নাই। এই জন্য স্যার আমার অনেক প্রশ্ন, আপনি একটু আমাকে সলভ করে দেন। তারপরে আমি বললাম যে ঠিক আছে, তুমি যতদিনই হোক আমার কাছে পড়ছো, আমার স্টুডেন্ট ছিলা, তুমি সব প্রশ্নগুলো লেখা খাতায় একটা ছবি তুলে আমাকে মেসেঞ্জারে পাঠাও, আমি আবার তোমাকে অ্যান্সার লিখে রিপ্লাই দিব। এই তো এই যে ইয়েটা কি বলা যায়, না তুমি একজন যে মেসেজ দিছো সে সঠিক মেসেজ দাও নাই। তুমি যে নামটা লিখে মেসেজ দিছো সঠিক মেসেজ দাও নাই। যাই হোক, তো এই ব্যবস্থা কি, ওরা তো কর্পোরেট বাণিজ্য, ওদের অনেক ম্যান পাওয়ার আছে, আমি তো আর অত ম্যান পাওয়ার, আমি মানুষটা একা। ওদের স্টুডেন্টকে ধরার জন্য নানা রকমের কি বলা যায় ডিজিটাল টেকনোলজি আছে, আমি তো আর ওসব না, আমি ওইসব টেকনোলজি তো একা হ্যান্ডেল করা যায় না। আমি হচ্ছি একজন শিক্ষক, 15 বছর ধরে পড়াই। যদি মনে হয় আমার পড়া ভালো লাগে পড়বা, আর যদি মনে হয় ভালো লাগে না, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, এবার আসি আমি। স্যার আমরা আমাকে কি কাছে বললাম? বারবার বলেন স্যার, এইটা কেন তুমি আমরা কি কি স্যার খারাপ বলছি আপনার স্যার? না না না, তোমার সেটা না, সেটা কেন বলছি সেটা যাদের বলছি তারা বুঝছে। আচ্ছা এবার আসি আমরা, আমি তো তোমাদেরকে কি বলি, খারাপ বলি নাই কিছু। এবার আমরা আসছি পরের পড়ায়, কোনটা গেল, সালফোলিপিড গেল, ফসফোলিপিড গেল। এবার টেবিলের নাম্বার 3 নাম্বার কি আছে একটু বলো তো, আমার কাছে তো টেবিলটা নাই। গ্লাইকোলিপিড। হ্যাঁ, গ্লাইকোলিপিড, এটা একদম সোজা, গ্লাইকোলিপিড। লেখাটা পড়া যায় তো না? জি স্যার। গ্লাইকোলিপিড, হ্যাঁ। গ্লাইকো কথাটা যদি কখনো শোনো, গ্লুকো গ্লুকো ভাব, তার মানে এখানে শর্করা কার্বোহাইড্রেটের ব্যাপার আছে। তার মানে অ্যালকোহল থাকবে, ফ্যাটি অ্যাসিড থাকবে, আর তার সাথে প্রস্থেটিক গ্রুপ হিসেবে থাকবে একটা কার্বোহাইড্রেট বা শর্করা। যখন অ্যালকোহল আর ফ্যাটি অ্যাসিডের সাথে প্রস্থেটিক গ্রুপ হিসেবে কার্বোহাইড্রেট থাকবে, সেটা একটা গ্লুকোজ হতে পারে, ফ্রুক্টোজ হতে পারে, সুক্রোজ হতে পারে, তখন সেই লিপিডের নামই হবে গ্লাইকোলিপিড। তাহলে সংখ্যাটা দাও, আগের মতো একটা টান দাও। টান মানে কি, যখন কোন যৌগিক লিপিডে অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিডের সাথে, ওই কথাটা আর লিখলাম না, এবার লেখো টান দিয়ে, তারপর লেখো প্রস্থেটিক গ্রুপ হিসেবে, প্রস্থেটিক গ্রুপ হিসেবে শর্করা যুক্ত থাকে, শর্করা কার্বোহাইড্রেট যুক্ত থাকে, যুক্ত থাকে। যখন কোন যৌগিক লিপিডে অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিডের সাথে প্রস্থেটিক গ্রুপ হিসেবে শর্করা যুক্ত থাকে, তখন তাকে গ্লাইকোলিপিড বলে। তবে ওই যখন কোন যৌগিক লিপিডে না লিখে একটা টান দিয়ে দিচ্ছি, শেষ, দরকার নেই। প্রস্থেটিক গ্রুপ হিসেবে শর্করা যুক্ত থাকে, এটার নাম হচ্ছে গ্লাইকোলিপিড। লিখছ? যখন কোন যৌগিক লিপিডে অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিডের সাথে প্রস্থেটিক গ্রুপ হিসেবে শর্করা যুক্ত থাকে, তখন তাকে যৌগিক লিপিড বলে। লিখছো না? সরি, গ্লাইকোলিপিড বলে, সরি গ্লাইকোলিপিড বলে, লিখছো না? জি স্যার। আচ্ছা এবার সাথে লেখো, আমি কয়েকটা শব্দ লিখবো সেগুলো লেখো। লেখো গ্যাংলিওসাইড, GANGLIO, গ্যাংলিওসাইড, গ্যাংলিওসাইড। তারপরে লেখো সেরিব্রোসাইট, সেরিব্রোসাইট, গ্যাংলিওসাইড, কমা দাও, সেরিব্রোসাইট ইত্যাদি গ্লাইকোলিপিড প্রাণী দেহে পাওয়া যায়। গ্যাংলিওসাইড, এগুলো কিন্তু ভর্তি পরীক্ষা দিবে, মেডিকেলে দিবে ভর্তি পরীক্ষা, বলে দিলাম। গ্যাংলিওসাইড, সেরিব্রোসাইট ইত্যাদি গ্লাইকোলিপিড প্রাণী দেহে পাওয়া যায়। গ্যাংলিওসাইড, কমা সেরিব্রোসাইট ইত্যাদি গ্লাইকোলিপিড
প্রাণী দেহে পাওয়া যায়, দাড়ি। এবার আরেকটা লেখো, সাথেই লেখো সালফাটিড, SULPHATID, সালফাটিড নামক গ্লাইকোলিপিড, সালফাটিড নামক গ্লাইকোলিপিড, নাম সালফাটিড, দেখে মনে হয় বোধহয় সালফার থাকবে, সালফোলিপিড, আসলে কিন্তু সে গ্লাইকোলিপিড, অর্থাৎ গ্লুকোজ থাকে সাথে সালফারও থাকে কিছুটা, তবে গ্লুকোজ থাকে বেশি। সালফাটিড নামক গ্লাইকোলিপিড সূর্যমুখী এবং তুলার বীজে পাওয়া যায়, সূর্যমুখী এবং তুলার বীজে পাওয়া যায়। এটা কিন্তু এমসিকিউতে দেবেই দেবে। সালফাটিড নামক গ্লাইকোলিপিড সূর্যমুখী এবং তুলার বীজে পাওয়া যায়, তুলার বীজে পাওয়া যায়। সালফাটিড নামক গ্লাইকোলিপিড সূর্যমুখী এবং তুলার বীজে পাওয়া যায়। সালফাটিড নামক গ্লাইকোলিপিড সূর্যমুখী এবং তুলার বীজে পাওয়া যায়। সালফাটিড নামক গ্লাইকোলিপিড সূর্যমুখী এবং তুলার বীজে পাওয়া যায়। হয়ে গেল গ্লাইকোলিপিড, লিখতে পারছো? সালফাটিড নামক গ্লাইকোলিপিড সূর্যমুখী এবং তুলার বীজে পাওয়া যায়। ঠিক আছে, লিখছো না? জি স্যার। হ্যাঁ স্যার। সালফাটিড নামক গ্লাইকোলিপিড সূর্যমুখী এবং তুলার বীজে পাওয়া যায়। পরিষ্কার দেখা যায় না এখন লেখা? জি স্যার, দেখা জি যায়। স্যার। ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের বাকি আছে কোনটা? টেবিলের 4 নাম্বার কি আছে? লাইপোপ্রোটিন বা লিপোপ্রোটিন, যাই বলো, লাইপোপ্রোটিনও বলে লিপোপ্রোটিনও বলে, লাইপো বা লিপো একই, লাইপোপ্রোটিন। আচ্ছা, এটা কিন্তু সোজা। সেটা কি জানো? ধরো অ্যালকোহল তো থাকবেই, ফ্যাটি অ্যাসিড তো থাকবেই। এবার এইখানে যদি কি বলা যায়, প্রস্থেটিক গ্রুপ হিসেবে থাকে কোনো প্রোটিন অণু, প্রোটিন, অনেক সময় আবার প্রোটিন না থেকে কোনো একটা অ্যামাইনো অ্যাসিডও থাকতে পারে, কারণ অ্যামাইনো অ্যাসিড দিয়েই প্রোটিন তৈরি হয়। এই চ্যাপ্টারের শেষেই তোমরা প্রোটিনের গঠন সম্পর্কে জানবা, দেখবা যে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড জোড়া লাগলেই প্রোটিন তৈরি হয়। তাহলে এই প্রস্থেটিক গ্রুপ হিসেবে যদি কোনো অ্যামাইনো অ্যাসিড থাকে, একটা বা একাধিক, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড থাকলে সেটা হয়ে যায় প্রোটিন। তাহলে আমরা ওইভাবেই সংজ্ঞাটা দিব। প্রোটিন বললেও অসুবিধা হবে না, আমি যদি বলি অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড থাকে তাও অসুবিধা হবে না, কারণ অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড জোড়া লাগলেই তৈরি হয়ে যায় প্রোটিন। তাহলে এখন সংজ্ঞাটা লেখো। যখন কোনো, লেখাটা কি এখন পরিষ্কার আগের চেয়ে, নাকি এখন ঠিক আছে? আগে ভালো ছিল? আগের থেকে পরিষ্কার স্যার। ঠিক আছে, এখন এখন একটু স্যার জুম, বেশি ক্লিয়ার দেখায়। হ্যাঁ জুম করে দিছি একটু। লেখো যখন কোনো, আচ্ছা যখন কোনো তো লিখবো না, ওটা তো আমরা ফাঁকি মারবো, টান দিয়ে লেখো। প্রস্থেটিক গ্রুপ হিসেবে, প্রস্থেটিক গ্রুপ হিসেবে, প্রস্থেটিক গ্রুপ হিসেবে যখন কোনো, ওসব কথা তো আর লিখবো না, ওসব কথা তো ফাঁকি মেরে যাবো, টান দিয়ে দিব খালি। প্রস্থেটিক গ্রুপ হিসেবে অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিন থাকে। যখন কোনো যৌগিক লিপিডে প্রস্থেটিক গ্রুপ হিসেবে অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিন থাকে, তখন তাকে লাইপোপ্রোটিন বলে। যখন কোনো যৌগিক লিপিডে অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিডের সাথে প্রস্থেটিক গ্রুপ হিসেবে অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিন থাকে, যখন কোনো যৌগিক লিপিডে অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিডের সাথে প্রস্থেটিক গ্রুপ হিসেবে অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিন থাকে, তখন তাকে লাইপোপ্রোটিন বলে, তখন তাকে লাইপোপ্রোটিন বলে। যখন কোনো যৌগিক লিপিডে, স্যার কোলেস্টেরল লিপোপ্রোটিন দিয়ে তৈরি না? হ্যাঁ কোলেস্টেরল এক ধরনের লিপোপ্রোটিন। কোলেস্টেরল আসবে সেটা, হ্যাঁ আসবে সেটা আসবে। কোলেস্টেরল এক ধরনের লিপোপ্রোটিন, তবে এটা উদ্ভূত প্রোটিনের, উদ্ভূত লিপিডের মধ্যে পড়বো আমরা। কোলেস্টেরল এক ধরনের উদ্ভূত লিপিড। প্রোটিনের মধ্যেও আবার আমরা এই একই জিনিস পড়বো, আসবে কোলেস্টেরল সম্পর্কে আসবে। কোলেস্টেরল, আর্গোস্টেরল, স্টিগমাস্টেরল, অনেক রকম স্টেরল আছে। স্টেরলের গঠন আসবে একটু পরেই। আচ্ছা, এবার কি লিখবে আচ্ছা, জানো? লিপোপ্রোটিন মানে লিপিড আর প্রোটিন দিয়ে তৈরি? প্রোটিনের মিক্স, হ্যাঁ লিপিড আর প্রোটিনের মিশ্রণটাকে বলা হয় লিপোপ্রোটিন। তো আমরা লাইনটা এরকম লিখছিলাম, যখন কোনো যৌগিক লিপিডে হ্যাঁ অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিডের সাথে প্রস্থেটিক গ্রুপ হিসেবে অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিন থাকে, তখন তাকে লাইপোপ্রোটিন বা লিপোপ্রোটিন বলে। লিপিড প্লাস প্রোটিন ইকুয়াল টু লাইপোপ্রোটিন। লিখছি না আমরা লাইনটা? ঠিক আছে তো? জি স্যার। এবার দেখো কি লিখতেছি, দেখো
লেখো, সাথেই লেখো কিউটিন কমা কিউটিন কমা সুবেরিন সুবেরিন কমা কাইলোমাইক্রন কাইলোমাইক্রন ইত্যাদি লিপোপ্রোটিনের উদাহরণ কি কি? কিউটিন, সুবেরিন, কাইলোমাইক্রন ইত্যাদি। কাইলো বানানটা মনে হয় ভুল হয়েছে, CHI হওয়ার সম্ভাবনা আছে, KI কিনা, সম্ভবত CHI, কাইলোমাইক্রন। কেমিস্ট্রি তো বায়োলজিক্যাল টার্ম তো KI দিয়ে হওয়ার কথা না, দেখি তো CHILO না, KI ঠিকই আছে, KI হবে। কাইলোমাইক্রন ঠিক আছে, কাইলোমাইক্রন, কিউটিন, সুবেরিন, কাইলোমাইক্রন ইত্যাদি লিপোপ্রোটিনের উদাহরণ। কিউটিন, সুবেরিন, কাইলোমাইক্রন ইত্যাদি, কিউটিন, সুবেরিন, কাইলোমাইক্রন স্যার সি ইত্যাদি। দিয়ে স্যার সি সি শুধু সি? CHY দিয়ে হ্যাঁ স্যার CHY CHY? জি স্যার। ও তাহলে ঠিক আছে, CHYLO MICRON। দেখলা কোথায়, গুগলে না বইতে? স্যার গুগল। স্যার ঠিক গুগল। আছে, হ্যাঁ গুগল মামা না থাকলে কিন্তু বিপদ হয়ে যেত। গুগল মামা আমাদের খুব দরকারি। ঠিক আছে, থ্যাংক ইউ, অল্প সময়ের মধ্যে দেখে আসতে পারছে জন্য ধন্যবাদ। আচ্ছা, কি লিখছিলাম লাইনটা? আমি একবার লিখতে গিয়ে দেখলাম যেন মনে হয় যেন আসে না, মানে ইয়েতে আসে না, দৃষ্টিতে আসে না, আবার মনে হলো যে কেই হবে। আচ্ছা যাই হোক, কিউটিন, সুবেরিন, কাইলোমাইক্রন ইত্যাদি লিপোপ্রোটিনের উদাহরণ। কাইলোমাইক্রন সম্পর্কে পরে আবার শর্ট নোট দিব। কাইলোমাইক্রনটা আমাদের দেহের মধ্যে তৈরি হয়, এটা খুব মজার একটা জিনিস কাইলোমাইক্রন। কাইলোমাইক্রনটা সম্পর্কে একটা কথা আমার বলার লোভ সামলাতে পারি না, বলবো? তোমরা যদি অনুমতি দাও বলবো তাহলে। সেটা হচ্ছে, আমি বলি, আমরা যখন কোনো ঘি, মাখন, তেল, চর্বি এগুলো খাই না, সেগুলো যখন আমাদের ইসের ভেতরে যায়, পাকস্থলিতে যায়, ঠিক আছে, পাকস্থলিতে গিয়ে এটা আস্তে আস্তে এরকম ক্ষুদ্রান্ত্রের ভেতরে নামতে থাকে। ক্ষুদ্রান্ত্রের ভেতরে যখন নামে, ক্ষুদ্রান্ত্রের এইখানে একটা নল আছে যেটা দিয়ে পিত্তরস এসে ঢোকে, পিত্তরস। এই পিত্তরসের কারণে ওই ঘি, মাখন, তেল, চর্বি যা কিছু খাই সেগুলো একদম ক্ষুদ্র ক্ষুদ্র কণায় কণায় পরিণত হয়ে যায়। তারপরে লাইপেজ এনজাইম দিয়ে ওই ঘি, মাখন, তেল মানে যত লিপিড খাই সেগুলোকে আমরা ভেঙে ফেলি, ভেঙে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল তৈরি হয়। আমরা যে কোনো লিপিড জাতীয় খাবার খেলে ওটা ভেঙে ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল তৈরি হয়। তারপরে কি হয় জানো, আমাদের যে ক্ষুদ্রান্ত্রের ওয়ালে এই ধরনের অনেক আঙ্গুলের মতো এরকম প্রবর্ধক আছে, এগুলোকে বলা হয় ভিলাই। এই ভিলাইগুলো এই ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলটাকে শোষণ করে ভিতরে নিয়ে যায়। নেয়ার পরে ভিলাইয়ের কোষের মধ্যে ঢুকে ফ্যাটি অ্যাসিডটা আলাদাভাবে ঢোকে আর গ্লিসারলটাও আলাদাভাবে ঢোকে। ঢোকার পরে এই দুইটা আবার জোড়া লাগে। এই দুটো এমন একজন আরেকজনের কাছাকাছি থাকলে হাত ধরে জোড়া লাগে যায়। যখন জোড়া লাগে তখন এই ভিলাইয়ের কোষের মধ্যে বসে এখানে আবার নতুন করে আবার লিপিডে পরিণত হয়। এটা একটা দুর্ভাগ্য, আমরা লিপিডটাকে ভেঙে ফেললাম, দুই ভাগ করে ফেললাম, আলাদাভাবে দেহের মধ্যে ঢুকে আবার ওই দুইটা জোড়া লেগে আবার লিপিড হয়ে যায়। এটা কিন্তু আমার জন্য একটা দুর্ভাগ্য যে আমি এত কষ্ট করে হজম করলাম, কিন্তু আমার দেহের মধ্যে ঢুকে আবার সে কিন্তু আবার সেই যেই লাউ সেই কদু আবার লিপিড হয়ে যায়। তখন কি করে, এই ভিলাইয়ের যে কোষগুলো তার ভিতরে যে লিপিড তৈরি হয়, এই ধরো লিপিড তৈরি হলো, এই লিপিডের চারপাশে একটা প্রোটিন এসে ওই লিপিডটাকে ঘিরে ধরে। এই প্রোটিনটা এই ভিলাইয়ের কোষটা নিজেই উৎপাদন করে। ওই মাঝখানের ওটা হচ্ছে লিপিড, আর চারপাশে একটা আবরণ তৈরি হয় প্রোটিনের। এই লিপিড আর প্রোটিনের আবরণ দিয়ে যে অণুটা তৈরি হয় এটাকে বলে কাইলোমাইক্রন। ভালো লাগছে নাকি বোঝো নাই নাকি? স্যার হ্যাঁ বলো। এগুলোর উপরে কি আরো মানে ক্লাস আছে? কোনগুলোর উপরে? এই যে ক্লাইমাইক্রন মানে এগুলা? কাইলোমাইক্রন না না, এটা পরিপাকতন্ত্রের, এটা মানবদেহের পরিপাকতন্ত্র যখন পড়াবো সেখানে পাবা। তারপরে একটু লোভ সামলাতে পারলাম না তাই বলে ফেললাম। কাইলোমাইক্রনটা কি বললাম এই কারণে যে একটু মনে থাকলো, অসুবিধা নেই। স্যার আমরা যে এই প্রোটিন গুলো অর্থাৎ এই যে চর্বি বা স্নেহজাতীয় পদার্থ খাই, এটা কি হজম হয় না, না সবই শরীরে হজম হয়, হজম হয়। আমরা কি করলাম, এটা ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল হিসেবে দেহের মধ্যে টেনে নেওয়ার পর দেহের মধ্যে আবার গিয়ে জোড়া লাগে, লিপিড আর প্রোটিন একত্রিত হয়ে কাইলোমাইক্রনে পরিণত হয়। এরপরে এই অবস্থায় সে আবার বের হয়ে যায়, বের হয়ে তোমার ওই রক্তের মধ্যে মিশে যায়।
কথা বুঝতে পারছো? কাইলোমাইক্রনটা রক্তের মধ্যে মিশে যায়, মিশে গিয়ে কিছু কাইলোমাইক্রন আমরা কি বলা যায় ভেঙে এনার্জি প্রডিউস করি, আর কিছু মাইক্রন আমাদের ত্বকের নিচে চর্বি হিসেবে মেদ হিসেবে জমতে থাকে। এই জন্য যত তেল ঘি মাখন খাবা তত তোমার মেদ জমবে, এবং এটা বেশি না খাওয়া ভালো। তো সেটা নিয়ে আরো কথা পরে বলবো, আমাদের পরিপাক চ্যাপ্টার নিয়ে কথা হবে যখন তখন, না না পরে। বুঝতে পারছো? পরিপাক, মানবদের পরিপাক যখন পড়াবো তখন এগুলো সুন্দর করে আলোচনা করব, তখন ভিডিও দেখাবো, বিভিন্ন ভিডিও শেয়ার করে করে আলোচনা করে বুঝাবো, সুন্দর সুন্দর ভিডিও আছে। এখন যেগুলো পড়াই এই কেমিস্ট্রি, এটার মধ্যে অত ভিডিও দেখানোর স্কোপ নাই, তখন আমরা ভিডিও দেখে দেখে পড়বো। মানব দেহ চ্যাপ্টার যখন পড়বো তখনই আসবে তোমাদের ভিডিও। তো ঠিক আছে, আমরা এখন পরবর্তী পড়ায় যাই। কোথায় ছিলাম আমরা? ও আচ্ছা, এখানে কিউটিন, সুবেরিন, কাইলোমাইক্রন ইত্যাদি লাইপোপ্রোটিনের উদাহরণ। লিখছো? এই লিখছো কিনা বলো? ঠিক জি আছে, স্যার। সাথে সাথে আরেকটু লেখো, প্রাণীর রক্ত রসে, জি স্যার। প্রাণীর রক্ত রসে কি কথা বলো কেন? প্রাণীর রক্ত রসে, ডিমের কুসুমে এবং দুধে সবচেয়ে বেশি লাইপোপ্রোটিন পাওয়া যায়। প্রাণীর রক্ত রসে, ডিমের কুসুমে এবং দুধে সবচেয়ে বেশি লাইপোপ্রোটিন পাওয়া যায়। কোথায় কোথায়? প্রাণীর রক্ত রসে, ডিমের কুসুমে এবং দুধে সবচেয়ে বেশি লাইপোপ্রোটিন পাওয়া যায়। প্রাণীর রক্ত রসে, ডিমের কুসুমে এবং দুধে সবচেয়ে বেশি লাইপোপ্রোটিন পাওয়া যায়। লিখছো? কথা বলো, লিখছো কিনা? জি স্যার। বালা করছো। এবার আমরা সরল লিপিড আর যৌগিক লিপিড শেষ হয়ে গেল, এবার আমরা পড়বো হচ্ছে উদ্ভূত লিপিড। মিউট করো প্লিজ। এই যে সালফার, ফসফরাস এগুলো কিভাবে থাকে ওগুলো একটু দেখাবেন না? না না, এটার কেমিস্ট্রি দেখাবো না, কেমিস্ট্রি শুধুমাত্র সরল লিপিডের দেখানো হয়েছে। এখন যৌগিক লিপিড, উদ্ভূত লিপিড এগুলোর কেমিস্ট্রি দেখানো হবে না, এগুলোর কেমিস্ট্রি ইন্টারমিডিয়েটের পরে। তোমাদের বইতেও দেখবা এদের কেমিস্ট্রি নাই, আমরা পড়ছি কিন্তু তোমাদের নাই। তোমরা হায়ার ক্লাসে গেলে এগুলোর কেমিস্ট্রি পড়বা, কেমিক্যাল ফর্মুলা পড়বা হায়ার ক্লাসে গেলে। তোমাদের ইন্টারমিডিয়েটে কেমিক্যাল ফর্মুলা শুধুমাত্র সরল লিপিড পর্যন্ত সীমাবদ্ধ, যেটা নাই সেটা আমি ইনকর্পোরেট করে তোমাদেরকে ইয়ে বাড়াতে পারবো না, লোড বাড়াতে পারবো না। অনেক পড়া আছে, পড়ার সমুদ্র সামনে পড়ে আছে, শেষ হবে না, দেখবা যে বায়োলজি পড়তে পড়তে শেষ হবে না মনে হয় যেন। আচ্ছা, উদ্ভূত লিপিড, এটার ইংরেজি হচ্ছে লিপিড ডেরিভেটিভস। ডেরাইভ শব্দের অর্থ হচ্ছে কারো কাছ থেকে আহরণ করা, সেখান থেকে ডেরিভেটিভস নামটা এসেছে, ডেরিভেটিভস। এখানে দেখো তো ডেরিভেটিভস, এখানে ভি এ না ই, দেখো তো কেউ পারলে গুগলে। ডেরিভেটিভস আমার মনে হয় এ হবে, ডেরিভেটিভস। দেখো তো এই বানানটা ঠিক আছে কিনা, গুগল মামার কাছে যাও তো একজন। জি স্যার, ঠিক আছে। ঠিক আছে, স্যার, আচ্ছা হ্যাঁ, যাই হোক, ঠিক ঘুরে আছে। আসি। ঠিক আছে, লিপিড ডেরিভেটিভস। আচ্ছা, এখন এটা বলি, মনে করো এটা একটা সরল লিপিড, সরল লিপিড, অথবা মনে করো এটা একটা গরল লিপিড, গরল তো না, যৌগিক লিপিড। এটা একটা সরল লিপিড অথবা এটা একটা যৌগিক লিপিড। মনে করো সে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তার মধ্যে কিছু পরিবর্তন ঘটলো, কারোর সাথে বিক্রিয়া করে হতে পারে, অথবা কোনো একটা এনজাইমের প্রভাবে হতে পারে। রাসায়নিক বিক্রিয়ার ফলে এমন একটা পদার্থ তৈরি হলো যেটা না সরল লিপিড না যৌগিক লিপিড, কিন্তু লিপিড জাতীয়, লিপিড লিপিড ভাব তার মধ্যে আছে। এই যে পদার্থটা তৈরি হলো কোনো একটা সরল বা যৌগিক লিপিড দিয়ে, এটাই হবে উদ্ভূত লিপিড। অর্থাৎ কোনো একটা সরল বা যৌগিক লিপিড যদি রাসায়নিক বিক্রিয়ার ফলে এমন কোনো পদার্থ তৈরি করে যেটা লিপিডের মতো, তাহলে সেই পদার্থটা হবে উদ্ভূত লিপিড। আমি কি কনসেপ্টটা দিতে পেরেছি কিনা? সরল আর যৌগিক লিপিড একসাথে যুক্ত হবে নাকি? না 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 রে মা, সরল লিপিড অথবা যৌগিক লিপিড, সরল অথবা যৌগিক, যে কোনো একটা সরল লিপিড অথবা যে কোনো একটা যৌগিক লিপিড যদি কোনো একটা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে, তাহলে ওই বিক্রিয়ার শেষে লিপিড জাতীয় যে পদার্থ পাওয়া যায় তাকে বলা হয় উদ্ভূত লিপিড। লিখলেই ঠিক হয়ে যাবে, লেখো সরল বা যৌগিক লিপিড যখন কোনো রাসায়নিক পরিবর্তন শেষে লিপিড জাতীয় পদার্থে পরিণত হয়। সরল বা যৌগিক লিপিড যখন কোনো রাসায়নিক পরিবর্তন শেষে লিপিড জাতীয় পদার্থে পরিণত হয় তখন তাকে উদ্ভূত লিপিড বলে। সরল বা যৌগিক লিপিড যখন কোনো রাসায়নিক পরিবর্তন শেষে
লিপিড জাতীয় পদার্থে পরিণত হয় তখন তাকে উদ্ভূত লিপিড বলে। সরল বা যৌগিক লিপিড যখন কোনো রাসায়নিক পরিবর্তন শেষে, রাসায়নিক বিক্রিয়া হলেই তো তার মধ্যে পরিবর্তন হবে, সরল বা যৌগিক লিপিড যখন কোনো রাসায়নিক পরিবর্তন শেষে লিপিড জাতীয় কোনো পদার্থে পরিণত হয় তখন তাকে উদ্ভূত লিপিড বলে। সরল বা যৌগিক লিপিড যখন কোনো রাসায়নিক পরিবর্তন শেষে লিপিড জাতীয় কোনো পদার্থে পরিণত হয় তখন তাকে উদ্ভূত লিপিড বলে। লিখতে পারছো? জি স্যার। আচ্ছা দাঁড়ি, এবার একটা কথা লিখবো, কথাটা আগে লেখো তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। লেখো, সকল প্রকার উদ্ভূত লিপিডে, সকল প্রকার উদ্ভূত লিপিডে একাধিক, এই শব্দটা লেখো, আইসোপ্রেন। আইসোপ্রেন এটা একটা হাইড্রোকার্বন চেইন, হাইড্রোকার্বন ইউনিট। সকল প্রকার উদ্ভূত লিপিডে একাধিক আইসোপ্রেন, আইসোপ্রেন লিখে ব্র্যাকেটের সাথে লেখো C5H8, C5H8 এটা একটা ইউনিট, হাইড্রোকার্বন ইউনিট। সকল প্রকার উদ্ভূত লিপিডে একাধিক আইসোপ্রেন, এবার একটা থার্ড ব্র্যাকেট দাও। এই আইসোপ্রেনটাকে আমি ভেঙে দেখাই। আইসোপ্রেনটা কিরকম? CH2 ডাবল বন্ড C, এখানে দাও CH3, তারপরে দাও C, তারপরে দাও H, আবার দাও ডাবল বন্ড CH2, এটাকে বলা হয় আইসোপ্রেন একক। দেখো এটার মধ্যে কার্বন আছে 5টা, 1 2 3 4 5, হাইড্রোজেন দেখো আছে 8টা, 3 আর 2 5, 6 আর 2 8। এটা একটা স্ট্রাকচারাল ইউনিট, একটা গাঠনিক একক। এই জিনিসটা থাকবে সব উদ্ভূত লিপিডের ভেতরে। লেখো, সকল প্রকার উদ্ভূত লিপিডে, এবং এটা একটা থাকবে না, একাধিক থাকবে। সকল প্রকার উদ্ভূত লিপিডে একাধিক আইসোপ্রেন একক 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 থাকবে। দেখো লিখতে পারছো লাইনটা? জি স্যার। স্যার ঠিক আছে। সকল প্রকার উদ্ভূত লিপিডে একাধিক আইসোপ্রেন একক থাকবে। আচ্ছা দাঁড়ি, এবার সাথে লেখো, উদ্ভূত লিপিড বিভিন্ন প্রকার হয়ে থাকে, যেমন নাম্বার 1, উদ্ভূত লিপিড বিভিন্ন প্রকার হয়ে থাকে, যেমন নাম্বার 1 টারপিনয়েড। তাই না? প্রথমটার নাম কি? টারপিনয়েড। আজকে আর থাকুক, এটা শুরু করব না আজকে আর, শুরু করলে একটু সময় নিয়ে পড়াতে হবে, আজকে আর থাকুক। হ্যাঁ, পরের ক্লাসে লিপিড শেষ হয়ে যাবে, লিপিড শেষ হয়ে